আলোচনা প্রসঙ্গে ৩২শে জ্যৈষ্ঠ ১৩৪৬ বৃহস্পতিবার ইং ১৫/৬/১৯৩৯। ইদানিং প্রচণ্ড গরম পড়েছে। দুপুরের দিকে আশ্রম সংলগ্ন চরের বালু তেতে আশ্রমের সামনের দিকের আবহাওয়াটা অগ্নিময় করে তোলে। বেলা পড়ে আসলে অবস্থাটা ধীরে ধীরে সহনীয় হয়ে ওঠে। আজ বিকালে শ্রী শ্রী ঠাকুর কিশোরীদার ঘরের পাশে বাবলাতলায় কাঠের ঘরে ফিল্যান্থ্রপি অফিসে আসর বিছিয়েছেন। দেখতে দেখতে ভিড় জমে উঠল। আলাপ আলোচনা জমাট বাঁধতে লাগল। হেমদা দে হিটলারের আত্মজীবনীর কথা শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর একটা জায়গা দাগিয়ে রাখতে বললেন। হিটলার সেখানে বলেছেন, আপস্টার্ট বা হঠাৎ বড়লোক যারা, তারা হীন অবস্থার লোকের সঙ্গে মিশতে পারে না। ভয় হয় তাদের পূর্বেকার দুরবস্থা বুঝি লোকে টের পাবে, তাদের সম্মান কমে যাবে। শ্রী শ্রী ঠাকুর এই কথা শুনে বললেন, কিন্তু সত্যিকার বড়লোকের এমনটি হয় না। হেমদা হিটলারের জীবনী থেকে দেখালেন যে হিটলার ঠিক সেই কথাই লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই হীনমন্যতা বোধ চলে গেলে তারা কিন্তু খুব বড় হয়ে ওঠে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, বাইরে থেকে আমরা গরিব লোকের যে প্রবলেম বা সমস্যা মনে করি, সেটা কিন্তু আদত প্রবলেম নয়। ওদের সঙ্গে এক হয়ে মিশলে তবে বোঝা যায় তাদের অসুবিধা কী ও কোথায় এবং তার প্রতিকার কী। মানুষের দুর্ভোগের পিছনে থাকে সাধারণত কতগুলি চরিত্রগত ত্রুটি। তার নিরাকরণ না হলে দুর্ভোগ যায় না। ভারত শ্রী শ্রী ঠাকুর নিজে কুলি সেজে কুলির দলে মিশে কুলির কাজ করে তাদের দুঃখের সঙ্গে পরিচিত হয়েছিলেন কিভাবে, সেই গল্প করলেন। শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে কথায় কথায় বললেন, রামকৃষ্ণ ঠাকুর যে কি দিয়ে গেলেন কেউ বুঝল না। অনেকে তাকে নকল করবার চেষ্টা করে, কিন্তু নকল করে কি আর তা হওয়া যায়? কালিদাস সিন একজনের কথা তুললেন। হাবভাব ভঙ্গিতে তিনি নাকি শ্রীরামকৃষ্ণদেবকে অনুকরণ করতেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, অ্যাডমিরেশন থাকলেই বাঁচোয়া, নচেত ওরকম করা অনেক সময় বিপজ্জনক। বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীনত্ববোধের তাড়নায় কৃত্রিম চালচলন নিয়ে চলা ভালো নয়। ওতে মানুষ আত্মপ্রতারণার পথে এগিয়ে চলে। শিশুপালেরও কথাই প্রসঙ্গে হল। প্রফুল্ল, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, কি এই জন্যই বলে? শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ। তারপর আর্য সভ্যতার কথা উঠল। বললেন, আর্যদের যে কি জিনিস ছিল তা কল্পনাই আনা যায় না। ক্যাবিনেট ফর্মড হতো বিপ্র ক্ষত্রিয় বৈশ্যদের প্রধানদের নিয়ে। প্রধানের প্রধান, তাদের প্রধান, এই রকমভাবে একটা সুন্দর গ্র্যাডেশন ছিল। যারা যত বেশিকে পূরণ করত তারা তত বড় প্রধান। প্রধানমন্ত্রী সর্বদা ঠিক হয়েই থাকত। উপযুক্ত লোক নির্বাচন নিয়ে কোনো গণ্ডগোল উপস্থিত হতো না। অন্য দেশ ভারতবর্ষকে আক্রমণ করার সাহসী পেত না। সব জাতটা দারুণ কম্প্যাক্ট থাকত। অনুলোম বিয়ে থাকার দরুন সারা জাতটা যেন দানা বেঁধে থাকত। আর এতে এভলিউশনের বা ক্রমোন্নতির সুবিধা হতো। যথাক্রমে ৫, ৭ ও ১৪ পুরুষ ধরে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ভিতর ব্রাহ্মণিক ইনস্টিংক্ট দেখা গেলে তাদের বিপ্র করে দেওয়া হতো। উন্নতির পথ সব দিক থেকে খোলা ছিল। আগেরকালে টাকা দিয়ে একজনের সামাজিক পজিশন ঠিক করা হতো না। কার হয়তো ৫০ লাখ টাকা আছে, কিন্তু কেউ হয়তো ৫ টাকায় সংসার চালাচ্ছে, অথচ ইনস্টিংক্ট বড়, সেই বড় বলে গণ্য হতো। ইনস্টিংক্ট, হ্যাবিট, বিহেভিয়ার ও অ্যাক্টিভিটি, এইগুলি ছিল মাপকাঠি। লার্নিংকে কখনো শিক্ষা বলা হতো না। চরিত্রগত না হলে তথাকথিত পাণ্ডিত্যের কোনো মূল্য দেওয়া হতো না। সবসময় লক্ষ্য ছিল জ্ঞান, গুণ যাতে জন্মগত সংস্কার ও সম্পদে পরিণত হয়। বর্ণাশ্রম ধর্ম এত সূক্ষ্ম, উন্নত ও বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকে এর অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক বলে মনে করে। এর চেয়ে বড় ভুল আর নেই। যারা বৈজ্ঞানিক সম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করবার উদ্দেশ্যে জেনারাস পোজ নিয়ে ইনফিরিয়ার বা অসমর্থদের খেপিয়ে তোলে, তারা সমাজের মহাশত্রু। শ্রীরামচন্দ্র শম্ভুকের প্রতি এত কঠোর হয়েছিলেন কারণ শম্ভুকের মুভমেন্টটা বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে একটা প্যাশনেট রেড বই আর কিছু নয়। অশ্বমেধ যজ্ঞের কথা উঠতে বললেন, যজ্ঞে বহু লোক একত্রে সমবেত হতো, তাই ঘি পোড়ানো হতো, অ্যাটমসফিয়ারটা আয়োনাইজড হয়ে যেত, তা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। ওই জিনিস ইনহেল করলে আয়ু বেড়ে যেত। যজ্ঞে হোতা, উদ্গাতা, ব্রহ্মা
ইত্যাদি থাকত। ওটা কতকটা ডেমনস্ট্রেশনের মতো। উদ্গাতারা স্লোগান গেয়ে বেড়াত, তা লোকের মনে গেঁথে যেত। প্রিন্সিপালসগুলি স্লোগানের আকারে জনসাধারণের কানে বারবার না ঢুকালে তারা তা গ্রহণ করতে পারে না। এক দাদা বিদায় নিতে এসেছিলেন, তিনি চলে যাবেন, তাকে স্বস্তিয়ায়নীর 5টি বিধি নিখুঁতভাবে পালন করতে বলে দিলেন। সেই সঙ্গে আরও বললেন যে স্বস্তিয়ায়নী পালা মানে যুগপৎ 5টি নীতি সক্রিয়ভাবে মেনে চলা, তাতে উন্নতি অনিবার্য হয়ে ওঠে। উক্ত দাদা চলে যাবার পর পূর্ব প্রসঙ্গ ধরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় অশ্বমেধ যজ্ঞে অশ্বকে বলি দেওয়া হতো না, বরং ঐক্য ও মিলনের প্রতীকরূপে অশ্বকে নার্চার ও নারেশ বা পালন ও পোষণ করা হতো। মেধ ধাতুর অর্থ মিলিত হওয়া। অশ্বকে সমাদর করে অশ্বপ্রেরক রাজার সুপ্রিমেসি উইথ ডিউ রিগার্ডস অ্যাকসেপ্ট করত। সকলে যে রাজার অনুগামী এবং তার সঙ্গে ঐক্য মিলনকামী, এই বোঝা যেত। পরবর্তী আলোচনা প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন।